ক্রিসমাসের সময় দার্জিলিং ট্যুর কেমন লাগে? টয় ট্রেন রাইডটাই বা কীরকম হয়? দার্জিলিংয়ের কোথায় যাবেন, দেখবার মতো কী আছে, সব জেনে নিতে পারেন এই ভিডিও থেকে। এখান থেকেই পেয়ে যাবেন 3 দিন 2 রাতের ছোট ট্যুর প্ল্যান। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চাইলে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকেই ট্রেনটা চলা শুরু হয়। এই ট্রেনে মাত্র 2টা কোচ আর একটা ইঞ্জিন। একটা কোচ এসি চেয়ার কার আর আরেকটা নন এসি ফার্স্ট ক্লাস। আপনাদের সুবিধার জন্য এখানে আমি রেটটা দিয়ে দিলাম। আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করে নিতে পারেন। এনজেপি স্টেশন ছাড়াও শিলিগুড়ি জংশন থেকেও কিন্তু টয় ট্রেনে ওঠা যায়। টিকিট ভাড়া একই থাকবে। এনজেপি থেকে সুকমা স্টেশন, অর্থাৎ প্রায় 10 থেকে 12 কিলোমিটার শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে কয়েকটা টি গার্ডেন ছাড়া বিশেষ কোনো ভিউ নেই। শুকনার পর থেকেই শুরু হয় দুই পাশের জঙ্গল আর পাহাড়। টয় ট্রেনে যাওয়ার সময় কোন কোন স্টেশন পড়বে সেটা একবার দেখে নিতে পারেন। তবে বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু শিলিগুড়ির থেকেই জার্নি শুরু করে থাকে। ট্রেনে করে দার্জিলিং যেতে চাইলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পুরো দিনটা কিন্তু ট্রেনেই কেটে যাবে, এবং এই কারণেই ট্যুর প্ল্যান করার সময় একটা দিন কিন্তু বেশি নিতে হবে। শিলিগুড়ির থেকে দার্জিলিং 70 কিলোমিটার। গাড়ি বা বাসে যেতে যেখানে সময় লাগে 3 থেকে সাড়ে 3 ঘন্টা, সেখানে টয় ট্রেনেই লেগে যায় প্রায় 8 ঘন্টা। দার্জিলিং হিমালয়ান রেইলে আপনারা আসলে একটা শব্দ হয়তো শুনে থাকবেন, সেটা হচ্ছে জিগজ্যাগ লাইন। এই জিগজ্যাগ সিস্টেমটা এখানে দেখাচ্ছি। প্রথমে ট্রেনটা অনেকটা এগিয়ে যাওয়ার পর পিছাতে পিছাতে ট্র্যাক চেঞ্জ করে অন্য লাইনে চলে আসে। এভাবে অনেকটাই পিছিয়ে যায়। বেশ খানিকটা পিছিয়ে আসার পর ট্রেনটা আবার সামনের দিকে গিয়ে আর একটা ট্র্যাকে ঢুকে যায়। এই সিস্টেমে ট্রেনটাকে পাহাড়ের কিছুটা উপরে উঠিয়ে অন্যদিকে চালানো হয়। এরকম জিগজ্যাগ লাইন সুকনাথ থেকে কার্শিয়াং পর্যন্ত বেশ কয়েকবার দেখতে পাবেন। তিনধারিয়া স্টেশন, এখানে 15 মিনিটের জন্য হল্ট করে। প্যাসেঞ্জাররা চাইলে এখান থেকে লাঞ্চ কিনে নিতে পারেন। এনজেপির থেকে 27 কিলোমিটার দূরত্ব, কিন্তু আসতেই সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। এবার সামনে আসছে কার্শিয়াং শহর। এখানেও মিনিট 15 জন্য স্টপেজ দেওয়া থাকে। কার্শিয়াংয়ের পর রেল লাইন পুরোটাই হাই রোডের পাশ দিয়ে চলেছে। দুই পাশেই চোখে পড়বে ছোট ছোট পাহাড়ি গ্রাম আর মার্কেট এরিয়া। সোনাদা স্টেশন, এখান থেকে দার্জিলিং খুবই কাছে, মাত্র 16 কিলোমিটার। যদিও ট্রেনে সময় লেগে যায় প্রায় 1.5 ঘন্টা। সোনাদার একটু পরেই আছে ঘুম, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট রেল স্টেশন, আর তারপরেই বাতাসিয়া লুপ। যারা এত লং টাইমে ট্রেন জার্নি করতে চান না, তারাও কিন্তু টয় ট্রেন রাইড করতে পারেন। সেটা হচ্ছে দার্জিলিং থেকে ঘুম স্টেশন স্টিম ইঞ্জিন জয় রাইড। এটা খুব অল্প সময়ের জন্যই আর ট্যুরিস্টদেরই করানো হয়। প্রায় 8 ঘন্টা জার্নি করে অবশেষে সন্ধ্যাবেলায় আসলাম দার্জিলিং স্টেশনে। এখান থেকে প্রথমেই যাব হোটেলে। স্টেশনের বাইরে অনেক গাড়ি পাবেন, যেগুলো হোটেল পর্যন্ত রিজার্ভ করে নেওয়া যায়।
হোটেল সুইট হোম ইন্টারন্যাশনাল, এখানেই আমার বুকিং ছিল। দার্জিলিং ম্যাল থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্ব। আপনাদের জন্য রুম রেটটা দেওয়া থাকলো। এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্টও আছে, যেখানে প্রায় সব রকমের ফুড আইটেমই পেয়ে যাবেন। হোটেলে কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ম্যালের দিকে। ক্রিসমাসের আগে ম্যাল এরিয়াটা লাইটিং করে সুন্দরভাবে সাজানো। প্রচুর ট্যুরিস্ট, মিউজিক কার্নিভাল, সব মিলিয়ে পুরো জমজমাট। একদম বাঙালিদের দুর্গাপূজার মতো ফিলিংস। প্রথম দিন টয় ট্রেন জার্নি আর ম্যাল দেখেই কেটে গেল। কাল থেকে শুরু হবে দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং। দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। ভোরবেলায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও চলে এসেছি টাইগার হিলে। সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সাইট সিইং করার জন্য হোটেলের থেকে কথা বলে গাড়ি বুকিং করে নিতে পারেন। কোন কোন জায়গায় যাবেন সেই হিসেবে বিভিন্ন প্যাকেজ আছে। আমি যেমন টাইগার হিল আর দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং প্যাকেজ নিয়েছিলাম। সেটা একটা গাড়ি সারাদিনের জন্য 4,000 টাকা লেগেছে। যাই হোক, টাইগার হিলে ক্লাউডি থাকায় সানরাইজটা ভালো দেখা যায়নি, তবে কাঞ্চনজঙ্ঘার দিকটা আকাশ পরিষ্কার থাকায় পুরো রেঞ্জটা দেখা গেছে। এটা দেখতে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ সব দিন এরকম ক্লিয়ারলি দেখা যায় না। টাইগার হিল থেকে ঘুম হয়ে ফেরার পথে দেখে নিতে পারেন সামতেন চোলিং মনাস্ট্রি। এটাকে অনেকে ঘুম মনাস্ট্রিও বলে থাকে। সকাল 8টা থেকেই ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়, তবে এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। প্রায় 8,000 ফিট অল্টিটিউডে তৈরি হওয়া দার্জিলিংয়ের অন্যতম পুরনো মনাস্ট্রি, যা তৈরি হয়েছে তিব্বতী কালচারের উপর ভিত্তি করে। ভিতরটা দেখলেই বোঝা যায় যে এটা অনেক পুরনো মনাস্ট্রি। এখানকার পেইন্টিং, দেওয়ালের ডিজাইন সবগুলোতেই টিবেটান স্টাইলটা বোঝা যায়। এই মনাস্ট্রি ছাড়াও দেখে নিতে পারেন বাতাসিয়া লুপ, যা ঘুমে থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে। মনাস্ট্রি দেখে দার্জিলিংয়ে ঢোকার পর এখন চলেছি রক গার্ডেনের দিকে। এটা কিন্তু দার্জিলিং থেকে অনেকটাই নিচে, আর দূরত্ব প্রায় 7 কিলোমিটার। চলে আসলাম রক গার্ডেনের সামনে। এখানে ট্যুরিস্টদের জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে। এর পাশেই দেখতে পাবেন কয়েকটা খাবারের দোকান, সেখান থেকে ব্রেকফাস্ট করে নেওয়া যায়। ব্রেকফাস্ট করতে করতে রাস্তার উপর দাঁড়িয়ে দেখে নিতে পারেন পাহাড়ের উপর থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণার মনোরম সৌন্দর্য। এই রক গার্ডেন থেকে 3 কিলোমিটার দূরে আরেকটা ট্যুরিস্ট স্পট আছে, সেটা হচ্ছে গঙ্গামায়া পার্ক, যদিও সেখানে আমি যাইনি। এই রক গার্ডেনের আসল থিম হচ্ছে যে পাহাড় থেকে ধাপে ধাপে কয়েকটা ঝর্ণা নেমেছে। এই ঝর্ণার পাশেই সুন্দর করে পার্কটা বানানো। মাঝে মাঝে ছোট ছোট ব্রিজ, আবার পায়ে চলা রাস্তাও আছে। এই রাস্তাটাই ঘুরে ঘুরে চলে গেছে পাহাড়ের অনেক উপর পর্যন্ত। উপরে উঠে চারপাশের ভিউটা সত্যিই উপভোগ করার মতন। দার্জিলিংয়ের একটা চা বাগান, তবে এখানে লোকাল ড্রেস পরে ফটো তোলা ছাড়া আর বিশেষ কিছু করার নেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এ থেকে ভালো চা বাগান মিরিকের দিকে দেখতে পাবেন।
আপনাদের বলবো এখানে না এসে রোপওয়ে রাইড বা বোটানিক্যাল গার্ডেন যাওয়াটাই ভালো। যারা দার্জিলিংয়ে সাইট সিইং করতে আসে তাদের দার্জিলিং জু কিন্তু আসতেই হবে। আর জুয়ের ভিতরেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, হয়তো নাম শুনে থাকবেন। এখানে জনপ্রতি টিকিট ১১০ টাকা। তাহলে চলুন অল্প অল্প করে জায়গাটা দেখে নেওয়া যাক। ১৯৫৮ সালে তৈরি হওয়া এই জুতে অনেক প্রাণী রাখা আছে, তার কয়েকটা আমি দেখাচ্ছি। পুরো জু আর মিউজিয়াম দেখতেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে, সেজন্য এখানে হাতে সময় নিয়ে আসতে হবে। জুয়ের কিছুটা দেখে এখন ঢুকবো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ভিতরে। এখানে আলাদা করে আর টিকিট লাগে না। ১৯৫৪ সালে তৈরি হওয়া এই ইনস্টিটিউট মাউন্টেনিয়ারিং এর উপর ট্রেনিং দেওয়ার জন্য বিখ্যাত। এছাড়াও হিমালয় যত এক্সপিডিশন হয়েছে তার উপরে একটা মিউজিয়াম আছে, তবে সেখানে ফটো বা ভিডিও করতে দেওয়া হয় না, তাই বাইরের দিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম দেখা শেষ করে আসলাম জুয়ের অন্য দিকে। এখানে আছে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার ও আরও অন্যান্য পশু পাখি। পুরো জু আর মিউজিয়াম ঘুরে দেখতেই প্রায় ২ ঘন্টা সময় লেগে যায়। এই জুটা তৈরি হয়েছে প্রায় ৭,০০০ ফিট উচ্চতায়। ইন্ডিয়ার মধ্যে হাই অল্টিটিউডে যতগুলো জু আছে তার মধ্যে দার্জিলিং জুটাই কিন্তু সবচেয়ে বড়। জুয়ের একদিকে আছে আরেকটা মিউজিয়াম। এখানে বাংলার বিভিন্ন পশু পাখির মডেল রাখা আছে। এর ভিতরেও ভিডিওর পারমিশন দেওয়া নেই। আর এই মিউজিয়ামের পিছনেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার। দার্জিলিং জু কেন বিখ্যাত জানেন? এই রেড পান্ডার জন্যই। একমাত্র দার্জিলিং বাদে পুরো ইন্ডিয়ার আর কোথাও যা দেখা যায় না। ছোট এই প্রাণীটি দেখতে খুবই সুন্দর। সারাদিন সাইট সিইং করার পর সন্ধেবেলায় আবার আসলাম মেলের সামনে। ক্রিসমাসের আগে দেখুন কিরকম ভিড় এখানে। দার্জিলিংয়ে আসলে একদিন গ্লেনারিতে ব্রেকফাস্টটা না করলে ট্যুরটা যেন ঠিক কমপ্লিট হয় না। এখানে খাবারের দাম একটু বেশি, তবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে একদিন খাওয়াই যায়। ব্রেকফাস্ট করার পর হাতে সময় থাকলে দেখে নিতে পারেন আরও কয়েকটা দর্শনীয় জায়গা। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব চটকপুরের উদ্দেশ্যে। সেটা দেখাবো অন্য আরেকটা ভিডিওয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিন।